একাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা একটি কবিতা পড়ব। কবিতাটির নাম নুন। কবিতাটি লিখেছেন আধুনিক সময়ের একজন উল্লেখযোগ্য কবি জয় গোস্বামী। কবির বিখ্যাত কবিতা সংকলন কিছু আছে, যেগুলি নাম তোমাদের বলা প্রয়োজন: প্রত্নজীব, ঘুমিয়েছ ঝাউ পাতা, পাগলি তোমার সঙ্গে ইত্যাদি। তাছাড়া যারা বৃষ্টিতে ভিজেছিল কাব্য উপন্যাসটি কবির একটি উল্লেখযোগ্য রচনা। যাই হোক, আমাদের এই নুন কবিতাটি কবির ভুতুম ভগবান কবিতা সংকলন থেকে নেওয়া হয়েছে। কবিতাটির মূল বিষয় সেটা হলো, কবিতাটি উত্তম পুরুষের জবানিতে লিখিত, অর্থাৎ বক্তা আমি বা আমরা দিয়ে উপস্থাপন করেছেন। কিন্তু এক্ষেত্রে আমি একটু বলে রাখি যে কবিতায় যখন কবি কারুর বক্তব্য বা কারুর কথা তুলে ধরতে চান, আমি দিয়ে লিখলেই সেটা কবি হয় না। কিন্তু সেখানে কবি তো মানুষের কথা লেখেন। কবি বা যে কোনো সাহিত্যিক তারা মানুষের অন্তরের কথা নিজে উপলব্ধি করে লেখেন। সেই জন্য কবি সেই মুহূর্তে তার সত্তার সঙ্গে একাত্ম বোধ করেন বলে তার যন্ত্রণাটা তুলে ধরতে পারেন। তা এখানেও বক্তাকে যে বক্তা, তাকে কিন্তু কখনো তোমরা কবি বলবে না, কথক বলতে পারো। কারণ কবি এখানে কারোর কথা তুলে ধরছেন, সে আমি বলে কথা বললেই সে কবি না। সেগুলো হলো সাধারণ মানুষ, যারা এই কবিতাটি পড়লে যে যন্ত্রণার কথা বুঝবে, সে যন্ত্রণায় যারা ভুক্তভোগী, তাদের কথাই কবি তুলে ধরেছেন। সাধারণ মানুষ যারা লবণটুকু ভাতে পায় না, সেই মানুষের যন্ত্রণাটা কবি তুলে ধরেছেন। এবং যারা লবণ পায় না, সমাজের এই স্তরে তারা থাকে, বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনটুকু তারা পায় না, সেই অবস্থায় যারা থাকে, তাদের মতন একজন মানুষ, তার কথাই ধরে নেওয়া ভালো। তাই এখানে কবিকে কখনো কবি বলবেন না, বক্তা সবসময় কথক। এবং কবিতা শুরুতে কিন্তু কথক নিজের মানসিকতা স্পষ্ট করে দিয়ে বলেছে তারা অল্পেতেই খুশি। কারণ সাধারণ শ্রমজীবী মানুষ, তারা অল্পেতেই খুশি, তারা বেশি পেয়ে অভ্যস্ত নয়, তারা অল্প চায় এবং অল্পই সবসময়, আবার অল্পও পায় না। সেখানেই এই দাবিটা। তা যাই হোক, এই কবিতাটাতে কবি সমাজের খেটে খাওয়া গরিব শ্রেণীর মানুষের কথা বলেছেন। সমাজের খেটে খাওয়া গরিব শ্রেণীর মানুষের এটি কবিতা। কবিতায় স্থান পেয়েছে তাদের দুঃখের কথা, তাদের অভাবের কথা। এই মানুষদের বেশি চাওয়া পাওয়া নেই, তারা অল্পতেই খুশি। তাদের নেই কোনো অভিযোগ যে তারা অনেক কিছু পায়নি। তারা কম চায়, কম পেলেই তারা খুশি। এদের জীবন অতি সাধারণ। তারা সম্পূর্ণ দিন পরিশ্রম করে যা উপার্জন করে, হয়তো কোনোদিনও উপার্জনও হয় না, তাতেই তাদের সংসার চলে। খুশি মনে তারা মানিয়ে নেয়। অনেক দিন এমন যায় তাদের সামান্য যেটুকু চাহিদা সেটুকুও কিন্তু কিনতে পারে না, তাদের আর্থিক অসচ্ছলতার কারণে। অনেক দিনই যায় তাদের বাড়ি ফিরতে হয় অনেক কিছু না নিয়ে। কিন্তু সেই জন্য তাদের যেন অভাব অভিযোগ নেই, তাতে তারা অভ্যস্ত, তাতে তারা মানিয়ে নিয়েছে। যদিও তারা অভাবে ভোগে, কিন্তু তাদের আবার নিজেই তারা বলছে আমাদের নেশা থেমে থাকে না। এই নেশাটা জীবনের নেশার প্রতীক। জীবনে তো আনন্দে থাকতে হবে, হতাশা নিয়ে বেঁচে থাকা যায় না। তাই এরাই তো সত্যিকারের জীবন যোদ্ধা। তারা ওই অভাবের মধ্যেও তাদের বেঁচে থাকার নেশা আছে, এবং নেশা যেটা বাস্তব অর্থে আমরা বলি, তারা তো সাধারণ মানুষ। সাধারণ মানুষের যে শখ, সেটা তারা পূরণ করে নেয়। আর্থিকভাবে সচ্ছল না হলে তাদের বিলাসিতার ইচ্ছা হয়, কারণ বিলাসিতার ইচ্ছা সব মানুষেরই। তাদেরও ইচ্ছা হয় কখন একটি গোলাপ ফুলের চারা লাগানোর, কিন্তু হয়তো তারা কোনোদিনও কিনেও ফেলে, কিন্তু লাগাবার জায়গাটাও তাদের নেই। অভাবের টানে অনেক সময় তাদের এটা মূল বক্তব্য, ঠান্ডা ভাতে নুনটুকুও জোটে না। এবং তখনই শুরু হয় উৎপাত গণ্ডগোল। কারণ আর যে কথাই শুনুক, পেট প্রচণ্ড উৎপাত করে, তাদের কষ্ট দেয়। এই কষ্ট তারা যখন সহ্য করতে পারে না, তারা তখন চিৎকার করে, অন্য একটা যে কোনো কিছু তারা অজুহাত পাক বা বাড়িতে এসে কোনো ঝগড়াঝাটিতে তারা লিপ্ত হয়ে পড়ে। একটা প্রচণ্ড ঝগড়াঝাটি, উৎপাত
সে শব্দ শুনতে পায় পাড়ার সমস্ত মানুষ। কিন্তু এতে তাদের কোনো লজ্জাবোধ হয় না, কারণ কেউ তারা সে কথা ভাবে না। তাদের যে সময়টুকু সামনে আসছে চিৎকার চেঁচামেচি করছে, আবার পরের দিন তারা খুশি মনে কাজ করে। তাদের জীবনযাপনের নিত্য প্রয়োজনীয় ব্যবস্থা কেউই তাদের দেয়নি। কিন্তু এত কিছু বলার পরেও তাদের এখানে একটা কথাই ফুটে উঠেছে, যে তাদের কাতর আবেদন, যে তাদের বেশি কিছু তো তারা চায় না। নুন খুব সামান্য একটা জিনিস, সেই নুনের ব্যবস্থাটুকু হোক। তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাব ঘুচে যাক, যেটুকু তাদের একদম বাঁচতে গেলে লাগে, নুন কিন্তু সেইটুকুরই প্রতীক। ভাতের সঙ্গে তারা অনেক কিছু চায়নি, নুন যে সামান্য জিনিসটা অন্তত ভাত খাওয়ার জন্য, সেইটুকু জিনিসই তারা চেয়েছে। অর্থাৎ বাঁচতে গেলে যে ন্যূনতম জিনিস, একটা মানুষ কেন একটা জন্তুরও হয়তো প্রয়োজন হয়, সেরকম জিনিসই তারা চাইছে সমাজের কাছে। তাই তারা বলছে যে তারা তো অল্পেই খুশি, এজন্য তাদের দুঃখ নেই। সাধারণ অন্ন বস্ত্রেই তাদের দিন চলে যায়। তাদের অসুখ হলে একটু অসুবিধা হয়, ধার দেনা করে বহু কষ্টে সংসার চলে। অভাবের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে নেশা করার ঝোঁক। রাতের বেলা দুই ভাইতে মিলে গঞ্জিকাতে টান দেয়। বলে রাখা ভালো, এখানে দুই ভাই মানে যে কথকের সহোদর এমন কথা মনে করার কিন্তু কোনো কারণ নেই। এ কথকের নিজের ভাই অথবা কথকের মতোই আর একজন অভাবী মানুষ বোঝাতেও এটি ব্যবহার হয়, কারণ অভাবের ভাই অভাব। সেরকমই একজন অভাবী মানুষ, দুজন তারা লড়াই করে সারাদিন পর। সব দিন তাদের রোজগার হয় না, তাই সব দিন বাজারও হয় না। তবে যেদিন একটু বেশি রোজগার হয় সেদিন মাত্রা ছাড়া বাজার করা হয়। অপ্রয়োজনীয় প্রয়োজনীয় কিছুই বাদ যায় না সেদিন। নিজেদের থাকার মতো ভালো জায়গা নেই, আগেই বলেছি তোমাদের, তবু তাদের নেশা আছে, শখ আছে। গঞ্জিকাতে যেমন তারা টান দেয়, সেরকম বাজার থেকে গোলাপের চারাও তুলে আনে। কিন্তু গোলাপের চারা তো এলো, সেটা পোঁতা হবে কোথায়? কারণ গোলাপ তো ফুলের রানী, গরিবের ঝুপড়ি বস্তিতে তাকে রাখবে কোথায়? আর যদি একটু ভালো মতো জায়গা দেখে চারাটা পোতাই হয়, তাকে তো নিয়মিত পরিচর্যা করতে হবে। সুতরাং একটা প্রশ্ন থেকেই যায়, ফুল কি হবেই তাতে? সেটা অবশ্য পরের কথা। কিন্তু একটা সুন্দর জিনিস দেখে তাদেরও যে শখ হয় এবং সেটাকে নিজের ঘরে নিয়ে এসে অধিকার বোধের যে সুখ, সেই ইচ্ছাটা তাদেরও হয়। সেই কথাটাই কিন্তু এখানে গোলাপের চারার প্রতীকে বলা হয়েছে। গোলাপ তো সুন্দর, সেই সুন্দরের প্রতি তাদের আকর্ষণ, কারণ তারা মানুষ, তা তো ফুরাবে না। তারাও আর পাঁচটা মানুষের মতো সুন্দরকে ভালোবাসে, সুন্দরকে নিজের ঘরে এনে প্রতিষ্ঠা করতে তাদের ইচ্ছা হয়। সুযোগ পেলে হয়তো চেষ্টাও করে, কিন্তু তাকে হয়তো ধরে রাখতে পারা যায় না। যাই হোক, তবুও তারা তার দিকে হাত বাড়ায়। তখন কিন্তু ভাবে না যে সামান্য আজকে একদিন হয়তো একটু বেশি আয় হয়েছে, পরে এটা সঞ্চয় করে রাখলেই ভালো। তাদেরও বেহিসাবি হতে মাঝে মাঝে ইচ্ছা করে। বেহিসাবি হবার সুখ যে কেবল ধনীর হাতেই তা নয়, তাদের অল্প আয় তবুও তারা বেহিসাবি হয় মাঝে মাঝে। যাই হোক, সেটা অবশ্য পরের কথা। যাই হোক, এই জীবনেই তারা সন্তুষ্ট, এবং প্রথম থেকেই তিনি বলে যাচ্ছেন কথক, আমরা তো এতেই খুশি, এর বেশি তাদের চাওয়া নেই। হেসে খেলে কষ্ট করে তাদের দিন চলে যায় এবং এতেই তারা অভ্যস্ত। কিন্তু সব দিন সমান যায় না। এই অভাব এক একদিন এত প্রকট হয়ে যায়, মনে হয় যেন তাদের যে জীবনের চাকাটা হয়তো থেমে যাচ্ছে, পেছন দিকে চলে যাচ্ছে, আর টানতে পারা যাচ্ছে না। দিন আনি দিন খাইয়ে সংসারে কোনো দিন উপার্জন না হলে সংসারের চাকাটা যেন হঠাৎ করে থতমত খেয়ে থমকে দাঁড়ায়। কথক তখন হতাশার সুরে বলেন, মাঝে মাঝে চলেও না দিন, কাজ নেই, হাতে টাকাও নেই। পেট ভর্তি খিদে নিয়ে দুপুর রাতে বাড়ি ফিরে আসে। রাতে ভাত খেতে বসে যখন সে দেখে ভাতের পাতে ঠান্ডা নুনটুকুও নেই, তখন তার মনে প্রশ্ন জাগে না যে যে ভাত রেঁধেছে তার হাতে ভাতের সঙ্গে আরও কিছু রান্না করার মতো রসদ সে দিতে পারেনি, সে নিজেই জোগাড় করতে পারেনি। তখন সে ভুলে যায় পেটের ভেতরকার পশুটা তাকে আর ঠিক থাকতে দেয় না। তখন ক্ষুধার জ্বালা আর নিত্য অভাব মাথা বিগড়ে দেয়, রাগে ফেটে পড়ে সে। আসলে এই রাগ নিজের প্রতি, নিজের ব্যর্থতার প্রতি অনেক সহ্য করে করে তারপরে অসহ্য হয়ে যাওয়ার প্রতীক। আসলে নুন তো শুধু লবণ নয়, নুন হলো বেঁচে থাকা ন্যূনতম রসদ। সেটুকুও যখন জোটে না, রাগ তো হওয়াই স্বাভাবিক। পেটে খিদে আছে তাই রাগের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। সেই কথাটি কবি সুন্দরভাবে বলেছেন,
কথক সুন্দরভাবে বলেছেন, রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। অর্থাৎ উত্তরোত্তর রাগ বাড়তেই থাকে। এরপর ঘরের কথা আর ঘরে থাকে না, চেঁচামেচি, সারা পাড়া জানাজানি হয়ে যায়। বাপ বেটা দু ভাই মিলে চেঁচিয়ে সারা পাড়া মাথায় করে। এখন প্রশ্ন হতে পারে, বাপ আর বেটা দু ভাই হয় কী করে? এটা আসলে রাগের বহিঃপ্রকাশ। রাগলে মানুষের বাহ্যিক জ্ঞান লোপ পায়, সেই জন্যেই বাপ বেটা দু ভাই বলা হয়েছে। ঘরের অভাবের কথা বাইরের লোক শুনলো, তাতে তাদের আক্ষেপ নেই। দুপুর রাতে সারা পাড়া মাথায় করেছে, এটা ভেবে যদি কেউ বিরক্ত হয় তাতেও তাদের কিছু আসে যায় না। কথক সাফ কি বলেছেন, করি তো কার তাতে কি? তারা তো নিতান্তই সামান্য লোক, তাই তাদের চাহিদাটাও সামান্য। কবিতার শেষে কথক কি বলেছেন, কোনো রকম রাগ ঢাক না করে তিনি দাবিয়ে জানিয়েছেন, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। আসলে এই দাবি কাদের কাছে? এই দাবি সমাজের উঁচু তলার যারা মানুষের কাছে, যারা ভালো থাকে, ভালো খায়, যারা বিলাস ব্যসনে মস্ত, যারা বলে এদেশ অনেক উন্নতি লাভ করেছে, যারা এদেশের শাসন যন্ত্রটাকে পেষণ করে নিজেরা ভালো থাকছে, যারা দেশের শাসক সেজে রয়েছে, মাথা উঁচু করে বাঁচছে, তাদের কাছে যেন এই দাবি যে আমাদের সাধারণ চাহিদা তো দূরের কথা, পাতে সামান্য লবণের ব্যবস্থা করা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব, সমাজের দায়িত্ব। কোনো স্বাধীন দেশ যদি সেই দায়িত্ব পালন করতে না পারে, ব্যর্থতা তার। আসলে এখানে কবি খেটে খাওয়া গরিব নিম্নবিত্ত শ্রেণীর মুখপাত্র হিসাবে কথা বলেছেন। শাসক শ্রেণী তথা সমগ্র সমাজের কাছেই তার এই দাবি, সমগ্র দেশের সভ্য মানুষ বলে যারা গর্ব করে তাদের এটা দাবি, তাদের এটা পাওনা। তাই কবি জয় গোস্বামী কী বলেছেন, যে দুঃখ করে লাভ নেই বলেই গরিব মানুষরা কী করে, তারা অল্পতেই খুশি হয়। সাধারণ এই জীবন তাদের বরাবরের অভ্যাস বলে তারা এটা মানিয়ে নেয়। কঠোর পরিশ্রম করে তারা কারোর কাছে হাত পাতে না, দুবেলা বস্ত্রের প্রয়োজন মেটায়। এদের সঞ্চয় নেই, এদের শখ মেটানোর জন্য কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই। অসুখ করলেও রোজগার বন্ধ হয়ে যায়, তারা ধার দেনা করে সংসার চালায়, অতি কষ্টে দিন কাটায় এবং জীবনের সমস্ত কষ্টটুকু তারা মাথা পেতে হাসি মুখে নেয়। একদিন খেতে না পায় কিন্তু পরের দিন আবার কাজে বেরোয়। কিন্তু সমাজ, তারা হয়তো তাদের পাওনা গণ্ডা আদায়ের জন্য মেতে উঠছে না বলে সমাজ কিন্তু হয়তো তাদের প্রতি সুবিচার করছে না। শাসকের কর্তব্য তাদের ঠিকভাবে তাদের দাবিগুলো তাদের মিটিয়ে দেওয়া। এবং এই জন্যই কিন্তু শেষে বলেছেন, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এখানে কিন্তু লবণ কথাটা ব্যবহার করেছেন, তখন আর নুন বলেননি। কারণ সমাজের যারা উচ্চবিত্ত মানুষ তারা যেন নুনের থেকে লবণ কথাটা বলেন। এই লবণ কথাটা বলেই যেন বলা হচ্ছে, এই সমাজের উচ্চবিত্ত যারা মানুষ, সমাজের শাসক শ্রেণীর যারা মানুষ, যারা শোষণ করছে, যারা দেশ শাসন করছে, তারা তাদের নিজের কর্তব্যের দিকে তারা তারা সাধারণ মানুষের শাসনের ভার নিয়ে তাদের বঞ্চিত করছে, তাদের অন্যায় করছে, তারা নিজেদের কর্তব্য পালন করছে না। দেশ সভ্য হয়েছে এটা উপরের কথা, দেশ আসলে পিছিয়ে যাচ্ছে। যে দেশে সাধারণ মানুষের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হয় না, সে দেশ আর যাই হোক স্বাধীনতার বড়াই করতে পারে না, প্রগতির বড়াই করতে পারে না। তাই শাসক শ্রেণী তথা সমগ্র সমাজের কাছে গরিব দুঃখী মানুষের প্রতিনিধি কথকের একান্ত আবেদন, এই গরিব দুঃখী নিম্নবিত্ত মানুষদের প্রতিদিনের শুকনো ভাতে বেঁচে থাকার অন্ততপক্ষে প্রয়োজনীয় নুন, ভালো কথা লবণের ব্যবস্থাটুকু যেন করা হয়। আসলে সমাজের চোখকে সমাজকে যেন তিনি আয়না দেখিয়েছেন। যে মানুষ মুখ ফিরিয়ে রয়েছে সমাজের থেকে, সুখী মানুষ, তাদের কাছে যেন এটাই কবির চরম প্রশ্ন, তারা আয়নাটা কি দেখেছেন? এইবার আসি যে জয় গোস্বামী এই নুন কবিতাটিতে একটি নিম্নবিত্ত পরিবারের প্রতিদিনের বেঁচে থাকার লড়াই, বেহিসাবি স্বপ্ন দেখা আর আশা আকাঙ্ক্ষার আখ্যানকে রূপ দিতে গিয়ে যে শিল্প আঙ্গিকের ব্যবহার করেছেন তা কিন্তু অনবদ্য। এখানে হয়তো একটি পরিবারের কথা বলা হয়েছে, একটি মানুষের কথা বলা হয়েছে, কিন্তু এরকম ভারতবর্ষে হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার আছে, তারা বেহিসাবি স্বপ্ন দেখে, প্রতিদিন বেঁচে থাকার লড়াই করে, অথবা এর থেকেও খারাপ অবস্থায় মানুষ বেঁচে আছে। যাই হোক, প্রথমেই লক্ষণীয় কবিতার ভাষা ব্যবহার। নিম্নবিত্ত মানুষদের জীবনে থাকে অগাধ দুঃখের বিস্তার, কিন্তু দেখো তাদের দুঃখের কথাই কিন্তু শুধু কবি বলেননি,
তার মধ্যে খুশি খুঁজতে তারা জানে, খুশি খুঁজে তারা বেঁচে থাকার চেষ্টা চালায়। আমরা তো দেখি চারিদিকে বনে জঙ্গলে কত বুনো গাছ, তারা যত্ন পায় না, টবের চারারা কিন্তু যত্ন পায়। ঠিক এরকমই এরা কিন্তু মানুষ, তারা নিজেদের বাঁচার জন্য নিজেরা প্রতিনিয়ত লড়াই করে, কিছু না পেলেও তার মধ্যে তারা খুশি খুঁজে তারা বাঁচে, এটা তাদের কাছে শিক্ষণীয়। এই তাৎপর্যকে স্পষ্ট করতেই কবি সম্ভবত ব্যবহার করেছেন অন্তমিলযুক্ত স্পষ্ট অথচ অনুচ্চ কণ্ঠ, ছন্দময় এক ভাষাশৈলী। কি বলছেন? আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। ছোট্ট দু লাইনে তিনি অনেক বড় কথা বলেছেন। চাহিদাটাকে তারা বাড়ায়নি, চাহিদাকে তারা কমিয়ে খুশি হতে চেয়েছে। সমাজ এর থেকে কি শিক্ষা নেবে? নিম্নবিত্ত মানুষদের জীবনে দুঃখ, যন্ত্রণা বা অপ্রাপ্তির দীর্ঘ তালিকা বোঝানোর জন্য কবি এই কবিতায় পূর্ণজ্যোতির ব্যবহার কিন্তু অনেক কম করেছেন। 16 লাইনের এই কবিতাটিতে পূর্ণজ্যোতির সংখ্যা মাত্র 4 বার করেছেন এবং প্রায় কী করেছেন, পংক্তি শেষের শব্দকে পরের পংক্তির শুরুতে ব্যবহার করেছেন। আর এই সবই করেছেন কবিতাকে গতিশীল এবং তার বক্তব্যকে আরও শানিত করে তোলার জন্যই। আবার বলেছি, কবিতাকে তিনি কিন্তু ভাষার দিক থেকে দেখুন, প্রথম দিকে পুরো নুন বলে গেছেন, কিন্তু পরে কিন্তু লবণ বলেছেন। নিম্নবিত্ত সমাজ যেহেতু তাদের ন্যূনতম দাবিটুকু ভদ্রশিক্ষিত শাসক শ্রেণীর কাছে পৌঁছে দিতে চাইছে, তাই দাবিপত্রে লেখ্য পোশাকি ভাষার প্রয়োজনে আমরা যখন কোনো কিছু দাবি লিখিতভাবে জানাই, পোশাকি ভদ্র ভাষায় সুন্দর করে বলতে চেষ্টা করি, সেরকমই যেন তারা একটা দাবি পত্র লিখছে, সেই জন্য নুন শব্দের বদলে ব্যবহার করেছেন লবণ শব্দটি। বিষয়ের সঙ্গে এভাবেই জয় গোস্বামী তার কবিতাকে মানানসই করে তোলেন, আর কি করে তোলেন, তার শিল্প আঙ্গিকটিকে আরও সুন্দর করে তোলেন। তাই এখানে হয়তো একটি পরিবার বা একটি মানুষের কথার মধ্যে দিয়ে প্রতিদিনই অনেক লাখো লাখো মানুষের, ভারতবর্ষের দরিদ্র মানুষের তিনি দিনলিপি তৈরি করে দিনলিপি লিখেছেন। কিন্তু সেই আমরা সমালোচকের বক্তব্য দিয়ে বলতে পারি যে জয় গোস্বামীর নুন কবিতাটা কিন্তু শেষ পর্যন্ত শুধু সামান্য ভাতের পাতের নুন হয়ে থেমে থাকেনি, লবণাক্ত সমুদ্রের গর্জন হয়েছে। অনেক নুন, অনেক নোনা জল মিশে মিশে সমুদ্র, এবং সমুদ্রের মারাত্মক শক্তি এখানেও কিন্তু সে সাধারণ মানুষগুলোর, না খেতে পাওয়া মানুষগুলোর, প্রতিদিন যন্ত্রণা সহ্য করে সুখের হাসি হাসা মানুষগুলোর লড়াই, দুঃখের সঙ্গে লড়াই, তারপরেও যখন তারা কিছু পায়নি, তাদের যে ব্যথা যন্ত্রণা, সেগুলো কিন্তু লবণাক্ত হয়ে ব্যথার অনেক ব্যথা একসঙ্গে হয়ে ছোট ছোট নুন মিলে তা যেন নুনের সমুদ্রে পরিণত হয়েছে, লবণাক্ত সমুদ্রের গর্জন হয়ে উঠেছে, যেটা সাধারণ সভ্য শিক্ষিত মানুষের একদিন বিপদের কারণ হতে পারে। তারা যদি এই লবণাক্ত সমুদ্রের গর্জন না শোনে, তাহলে একদিন তারাই ধ্বংস হয়ে যাবে, দেশ কিন্তু কোনোদিনও উন্নতি করতে পারবে না। আজ এইটুকুই থাক। তোমরা কবিতাটি নিশ্চয়ই আলোচনা শুনে তোমরা কিছুটা বুঝতে পেরেছো। তোমাদের এই কবিতাটি আরও মন দিয়ে পড়ো, ভালো লাগবে। এর পরের দিন তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো।